বেশ কিছুক্ষণ পর অ্যালার্ম বাজতেই মেঘলা চমকে উঠে হুড়মুড়িয়ে ঠিক করে বসে। শোভনের ফোনে অ্যালার্ম বেজেছে, এখন ওর আন্ডারে থাকা রোগীদের চেক আপের বের হবে। এসব কিছুতেই টাইম মেনটেন করে। ওর কাছে সময় অনেক মূল্যবান, টাইম ওয়েস্ট একদম পছন্দ করে না। বইটার ড্রয়ারে রাখতে রাখতে বলে, আজ তোমার কাজ নেই, চলে যেতে চাইলে যেতে পারো, আমি বের হব। যদি 4টা বাজে, ইম্পর্টেন্ট সার্জারি আছে, কিন্তু আজ তোমাকে প্রয়োজন নেই বলেই অ্যাপ্রনটা পরে স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে বেরিয়ে যায়। মেঘলাও ভালো লাগছে না, তাই উঠে অ্যাপ্রনটা খুলে হাতে নিয়ে ব্যাগ নিয়ে চেম্বার থেকে বেরিয়ে যথা জায়গায় অ্যাপ্রনটা রেখে হসপিটাল থেকে বের হয়ে যায়। আজ কড়া রোদ পড়েছে, সব যেমন রোদে খা খা করছে, তাকাতে পারছে না। অনাকাঙ্ক্ষিত জায়গা, অনাকাঙ্ক্ষিত মানুষকে দেখে মানুষ যেমন চমকে যায়, অহনার বেলায় এমন অবস্থা হলো। বছরখানেক পর সেই অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল। পুরানো ক্ষতটা যেমন নতুনভাবে জাগ্রত হলো। ক্ষত বললে ভুল হবে, পুরানো অনুভূতি। ক্ষত কেন হবে? মানুষটা তো ওকে কষ্ট দেয়নি। নিজ থেকে যদি কেউ অকারণে কষ্ট পায় তাহলে কি তাকে ক্ষত বলে? সে তো ওকে কষ্ট দেয়নি, বরং নিজেই অকারণে কষ্ট পেয়েছে, নিজের ভুলের কারণেই। আচ্ছা, ও এখানে কি করছে? আবার ওকে দেখে ফেলল না তো? নিজেকে লুকানোর ব্যর্থ চেষ্টা করল অহনা। বিকেল হতেই কিছু বন্ধুসুলভ অফিস কলিগদের সাথে হাতিঝিল এসেছিল অহনা। এখানে এসেই তাকে দেখল। বেখেয়ালিভাবে হাঁটছিল, এদিক ওদিক যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎই তার সঙ্গে ধাক্কা খায়। ব্যক্তিটি অহনাকে দেখে মুখে কিছুটা কৃত্রিম হাসি ফুটে কেমন গম্ভীর কণ্ঠে, আরে অহনা, তুই কেমন আছিস? অহনা হাসার চেষ্টা করে, আমতা আমতা করে বলে, রাজ, ভালোই আছি, তুই কেমন আছিস? আর কবে আসলি? রাজ বিনিময় বলে, এসেছে মাসখানেক হলো বলে চুপ করে রইল। দুজনের মাঝে পিনপতন নীরবতা। এতদিন পর দেখা হয়ে দুজনের মাঝে নীরবতা আর জড়তা না, দুজন বলে ভুল হবে। অহনাই চুপ করে আছে। নীরবতা কাটিয়ে রাজ বলে, বিয়ে করেছিস? অহনা মলিন হেসে বলে, না করিনি, তুই করেছিস? রাজ কৃত্রিম হেসে বলে, না করিনি, যাকে করতে চাই সে তো আমার ভালোবাসে না, ভয়ঙ্কর প্রণয়ে জড়িয়ে আছে। আমি যা থেকে মুক্তি পাওয়ার কঠিন, যার পিছনে ছুটছি সে আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়। কেমন একটা অদ্ভুত ব্যাপার বলতো? অহনা কিছু বলল না, আসছি বলে অন্যদিকে চলে যায়। রাজ অবাক চোখে অহনার দিকে তাকিয়ে থাকে। সময় প্রবহমান, সে তার নিজ গতিতেই চলে, তা কাউকে নিয়ে পরোয়া নেই। কে পিছন পড়ে থাকলো, কে সামনে এলো, তাকে যে ভ্রূক্ষেপ নেই। মানুষ কিভাবে নিজের সময় কাটাবে বা ব্যয় করবে তা মানুষের ভাবনা। আজ 1 সপ্তাহ কেটে গেছে। মেঘলার মনে হচ্ছে চোখের পলকে সময়টা কেটে গেছে। আজকাল সময় যেন তাড়াতাড়ি চলে যায়, কিন্তু ধারণা ভুল। সময়ে তার নিয়মে চলছে, যেমন গতিতে চলতো তেমনিই চলছে। মেঘলাই কাজের চাপে সেই দিকে খেয়াল থাকে কোথায়। শোভনের সাথে ঝগড়া, উদ্ভব কথা বলে, বকা খাওয়া আর রোগীদের সেবা করা নিয়ে তার সময় পার হয়ে যায়। আর সত্যি কথা হচ্ছে, ভালো লাগা মানুষটার সাথে থাকলে সময় কিভাবে পেরিয়ে যায় সেই দিকে খেয়াল থাকে না। এই 1 সপ্তাহে এমন অনেক কথা বলছে যা শোভনের বোধগম্যের বাইরে ছিল। দিনে 100 বার হলেও অদ্ভুত মোহময় চাউনিতে তাকিয়ে বলছে, ডাক্তার সাহেব, আপনি খুব সুন্দর। শোভন ব্যাপারগুলোতে বিরক্ত হলেও মাঝে মাঝে কিছু বলে না। বুঝে গেছে মেয়েটা এমনই। আবার মাঝে মাঝে খুব করে বকে দেয়।
আজ সকাল সকালে হসপিটালে এসেছে মেঘলা। শোভন প্রতিদিন 11টা কি 12টার সময় এলেও আজ আসতে সন্ধ্যা হবে। তখন এসে চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া স্পেশাল রুগীদের দেখবে। মেডিকেল এর স্টুডেন্টদের আজ ওরিয়েন্টেশন রয়েছে, সেখানেই স্পেশাল গেস্ট হিসাবে গিয়েছে। আজ হসপিটালে বোর হচ্ছে মেঘলা। আজ কাজের চাপও অনেক কম ছিল, লাঞ্চ করার সময়ও পায়নি। বিকেলে 4টা বাজতে একটা রুগীকে মেডিসিন দিয়ে শোভনের চেম্বারে এলো। স্টপ মাত্র পরিষ্কার করে বের হলো। শোভন না থাকলে এখানে আসে না। আজ আসলো। সকাল থেকে একবার শোভনকে দেখেনি, ভালো লাগছে না ওর। লোকটাকে যেন চোখে হারাচ্ছে মেঘলা, অথচ সেই লোকটা একটু পছন্দ করে না ওকে। শোভনের আশেপাশে থাকলে ভালোই লাগে মেঘলার। আচ্ছা, এমন কেন হয়? আজকাল শোভনকে না দেখলে ওর কোনো কাজই মন বসে না কেন? এমন অনুভূতি হয় কেন? মূল্য কি এসবের? কেন এত দুর্বল হয়ে পড়ছে শোভনের প্রতি? শোভন তো ওকে পছন্দ করে না, তাও ও এই শোভনকে প্রতি এমন লাগে কেন? সব কি একটা পবিত্র সম্পর্কটার টান? এত শক্তি ওই বিয়ের নামক সম্পর্কটার, অথচ বিয়ে নামক সম্পর্কটা হয়তো শোভন ভুলেই গেছে, আর ভুলবেই বা না কেন? অ্যাক্সিডেন্টালি জিনিসকে কেউ মনে রাখে? শোভন মানুক আর না মানুক, শোভন তো তার স্বামী, এটা তো জানে। এটার জন্যই হয়তো এত টান, এত অনুভূতি। আচ্ছা, নাম কি অনুভূতির? ভালোবাসা, আবেগ, নাকি মোহ? সত্যি কি আবেগ বা মোহ আর ভালোবাসাই যদি হয়, তাহলে বা কি হু কোনো মূল্য নেই? না আছে এর নাম, না আছে অনুভূতির। তার আবেগ ভাবি উড়িয়ে দিল মেঘলা। বুক চিরে বেরিয়ে এলো গভীর দীর্ঘশ্বাস। যে দীর্ঘশ্বাসে লুকিয়ে আছে ব্যতীত কিছু কথা, আর তার ছিল নাম। না জানা অনুভূতি, যার কোনো মূল্যই নেই। না আছে এই সমাজের কাছে, না আছে শোভনের কাছে। শোভনের যোগ্য নয় ব্যথিত জীবনটা সবসময় ব্যথিতই রয়ে যাবে। কেউ বুঝবে না কখনো। কে বলবে ওর মাঝে হাজার ব্যথা লুকিয়ে থাকে? যার ভিতরটা ক্ষতবিক্ষত থাকে, তার উপরটা সবসময় চকমকেই হয়। হাসির আড়ালে আবডালে লুকায়িত কষ্ট, চকমকে হাসির মাঝে লুকায়িত রয়েই যায় সর্বকাল। আর সারাদিন খুব ব্যস্ত ছিল মেঘলা। দুপুরের পর 2 দণ্ড বসতে পারেনি। শোভন আসলেই 6টা ইমার্জেন্সি হার্টের রোগী আছে, তাই তাড়াতাড়ি করে এসেছে। মেঘলা তখন শোভনের ফোনে বলা কথা অনুযায়ী রুগীর প্রাথমিক চিকিৎসা করে ক্যানেল লাগাচ্ছিল। তাড়াতাড়ি শোভন কেবিনে ঢুকলো। সবে দেখে বোঝা যাচ্ছে কিছু কারণে চোটে আছে। মেঘলা সেদিকে তাকায় আর বেখেয়ালে রুগীর হাত থেকে অনেকটা রক্ত বেরিয়ে যায়। শোভন তা দেখে চটে যায়। তাড়াহুড়া করে রুগীকে চেক করতে করতে বলে, স্টুপিড, কাজ করার সময় খেয়াল থাকে কোথায়? আমার দিকেই তাকাতে বলছিলাম। কতটা ব্লাড বেরিয়ে গেল? গেট আউট। তোমার কিছু করতে হবে না। বেশ, চেঁচিয়ে কথাগুলো বলার সবাই তাকিয়ে আছে শোভনের দিকে। আর একটা নতুন নয়, সব সময় এমন। ওর রাগ সম্পর্কে সবার ধারণা আছে। ওর আগে গজগজ করতে করতে মেঘলার দিকে তাকায়, তারপর অন্য নার্সকে বলে, কেয়ারফুলি ব্লাডটা ক্লিন করে ভালো করে ক্যানেল লাগিয়ে বিপিটা চেক করো। বলে মেঘলার দিকে তাকিয়ে বলে, দাঁড়িয়ে আছো কেন? গো নাও। মেঘলা সত্যি দেখেনি বেখেয়ালিতে এমন হয়েছে। শুকনো ঢোক গিললে আমতা আমতা করে বলে, সরি ডাক্তার সাহেব আমি। মেঘলাকে থামিয়ে শোভন আবার রেগে বলে, হোয়াট? আই সেভ গেট আউট। কিছু বলবো না মেঘলা। শোভন রেগে আছে বুঝলো। দীর্ঘশ্বাস ছাড়ল, কথা না বাড়িয়ে বেরিয়ে আসলো। এত রাগ দেখানোর মানে কি? কেউ কি দেখে এমন করে? সব সময় অন্য কিছু রাগও ওপর দেখায় কেন? এমন করে লোকটা কেন ওর সাথে এমন করে? আচ্ছা, ওর সাথে কি ঠিক করে কথা বলা যায় না?
সারাদিন যার জন্য ছটফট করলো সে উপহার স্বরূপ যা দিল মন ভরে গেছে মেঘলার। আপাতত কাজ করতে ইচ্ছে করছে না, তাও করতে তো হবেই। হসপিটালের রইল মেঘলা। শোভন এমন করে প্রতিবার অন্য কিছু রাগ ওর উপর দেখায়। প্রায় ঘন্টা 3 পর শোভন ক্লান্ত শরীরে নিজের চেম্বারে এসে বসল। তখন মাথা গরম ছিল, এখন একটু রিল্যাক্স লাগছে। এখন মনে হচ্ছে মেয়েটার সাথে হয়তো বেশি করে ফেলল হসপিটালে ওদের, তাই সব কিছুর দায়িত্ব একটু বেশি। আশেপাশে চোখ ঘুরিয়ে তাকালো শোভন, মেঘলাকে দেখল না। আর সময় তো ধমক খেয়েও আশেপাশে ঘুরঘুর করে। আজ কোথায় গেল তাই ভাবছে। আশেপাশে না দেখে ঘড়ির পলক করল। রাত 10টা বাজে 15 বাকি আছে। মেঘলাকে না পেয়ে ভাবল আজ হয়তো না বলে চলে গেছে। ধমক খেয়ে পরক্ষণে বাইরে খেয়াল করল, না যায়নি, আছে, এদিকেই আছে। অ্যাপ্রন খুলে নির্দিষ্ট জায়গায় রেখে শোভন চেম্বারে আসলো। মেঘলা শোভনের সামনে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলল, আমি যেতে পারি? শোভন একবার তাকালো মেঘলার মুখ পানে। নাক আর চোখটা লাল হয়ে আছে মেয়েটার। অত্যন্ত ফর্সা হওয়ার চেহারা খানা লাল হয়ে আছে। মেয়েটা কি কেঁদেছে? হয়তো কেঁদেছে। ইস, বেশি করে ফেললো হয়তো। আড়ষ্ট চোখে খানা নামিয়ে দিল। ইস, এমন করে পরখ করছিল মেয়েটাকে, ঘোর অন্যায় করলো। মেয়েটা দেখলে হয়তো খারাপ ভাবত। ভাগ্যিস নিচে থেকে তাকিয়েছিল, নয়তো ও কাটা ঠোঁট খানা দিয়ে বলে ফেলতো, ডাক্তার সাহেব আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? হাজার ভাবনার সুতো কেটে মোবাইলের স্ক্রিন চোখ রেখে শোভন কাট গলায় মেঘলাকে বলল, যেতে পারো। আর সরি। তখন মাথা ঠিক ছিল না। শোভনের মাঝপথে থামিয়ে স্মিথ হেসে বলে, ইটস ওকে ডাক্তার সাহেব, অভ্যাস আছে। বলে উল্টো পায়ে হাঁটা দিতেই শোভন বলে, মেঘলা থেমে যাও মেঘলা। ভালো লাগলে ডাক্তার পিছনে ঘুরে তাকালো। শোভন বলে, একা যেতে হবে না, দিয়ে আসি, ওয়েট করো, আসছি আমি। কিছুক্ষণ থম মেরে চেয়ে রইল মেঘলা। কি বলল শোভন? ওকে দিয়ে আসবে? এমন অনেক ধমক দিয়েছে কয়েকদিন, কিন্তু আজ প্রথম সরি বলো। আচ্ছা, আজ সূর্য উঠল কোন দিকে? ধ্যাত, রাতে কি সূর্য ওঠে নাকি? রাতে চাঁদ উঠে। নিশ্চয়ই আজ অমাবস্যার চাঁদ উঠেছে, নয়তো ভদ্রাগী ডাক্তারটা নিজেই এই কথা বলল। মেঘলা তর্জনী দিয়ে চশমাটা একটু ঢেলে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, অমাবস্যা ও চাঁদ এর দেখা মিলল ডাক্তার সাহেব। হ্যাঁ, আজ উঠছে মস্ত চাঁদ। রাতের আকাশে মেঘের ভেলা, সমস্ত এক ভেলা সযত্নে সন্দর্পণে হেঁটে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে জমাট হচ্ছে আর সেদিকটা আরও বেশি অন্ধকার করে দিচ্ছে। আধার মাখা আকাশটা কি মনকাড়া দৃশ্য! অমাবস্যার মতো তীব্র অন্ধকার চারদিকে। এতক্ষণে চাঁদটা আবছা আবছা মেঘের আড়ালে লুকিয়ে বুকি দিল। এখন আর দেখা যাচ্ছে না। লজ্জা পেল কি চাঁদটা? সব সময় তো জ্বল করে নিজের রূপ দেখাতে ব্যস্ত থাকে, হুটহাট আবার লজ্জা পেয়ে মেঘের আড়ালে মুখ লুকায়। এবারও কি লজ্জা পেয়ে মুখ লুকালো মেঘের আড়ালে? নাকি মেঘ পুরোপুরি চাদরের ন্যায় ঢেকে দিয়েছে ওই সুন্দর চাঁদটাকে? মেঘটা কি কারো সৌন্দর্য দেখতে ভালো লাগে না নাকি? মেঘে ঢাকা চাঁদ কি সুন্দর বাক্য, কিন্তু বাক্যের ন্যায় দৃশ্যটা এমন সুন্দর নয়। সুন্দর চাঁদটা দৃশ্যমান থাকলে কি সুন্দর দেখায়? একবারে চোখ ধাঁধানো সুন্দর দেখায় তখন। রাতের আকাশে চাঁদ না থাকলেও ভালো লাগে কি? রাতের সৌন্দর্য বৃদ্ধি করে তো ওই সুন্দর চাঁদটা। বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, বিদ্যুতের ন্যায় আকৃতি, ইচ্ছে ক্ষণে ক্ষণে আরও বিকট শব্দের গুম গুম করে হাঁক ছাড়ছে। কি বিকট সে শব্দ! হাওয়ার তালে তালে গাছের পাতা হেলে দুলে উঠছে। কাউছে বসে
প্রকৃতি মনোরম দৃশ্য দেখছে মেঘলা। তীব্র বাতাস শরীরে হিমেল করে তুলছে। শিরশির বৃষ্টি পড়ছে। প্রেমপূর্ণ আবহাওয়া, প্রেম বিলাসীদের জন্য পর্যাপ্ত সময়, প্রেমময় মুহূর্ত। ঘুম আজ দেখা দিচ্ছে না চোখে। ঘুম আজ বড্ড অবাধ্য হয়ে উঠেছে। এমন অবাধ্য মানে আছে কোনো? আজকাল ঘুম কেন ওর কিছু ওর কাছে থাকতে চায় না। ধ্যান জ্ঞান সব যেন অবাধ্য হয়ে গেছে। শোভন দিয়ে গেছে বাড়ি অবধি। অহনা শোভনকে দেখে অবাক হয়েছে। ও যে মেঘলাকে পৌঁছে দিয়ে এসেছে তা দেখে অহনা অবাক হয়। সারা রাস্তায় কিছু না কিছু কথা বলছিল মেঘলা। অবাক হয়ে শুনছে সবটা। প্রথম ওর সাথে শোভন ভালো করে কথা বলছে। অবুঝ মনটা আরও দুর্বল হয়ে পড়ল। যে তার কি শোভন বুঝেছে? অনুভূতিগুলো নাড়া দিয়ে উঠল। যে আবার কি সুখকর অনুভূতি। আহা কি আনন্দ! আচ্ছা, এত সুখকর অনুভূতি তো আগে হয়নি। তাহলে আজ হলো কেন? শোভন এজন্য আজ সে নিজ থেকে কথা বলছে তাই। আচ্ছা, সত্যি এমন অনুভূতির নাম কি? আবেগ হলে কি এতটা গাঢ় ভালো লাগা কাজ করতো? আবেগ নয়, মেঘলা জানে এটা। তাহলে কি ভালোবাসা? তবে কি সত্যি ভালোবেসে ফেলল শোভনকে? হাসলো মেঘলা, একা বসে হাসলো। মিষ্টি হাসি। এই হাসিতে মিশে আছে হাজারো ভালোবাসার অনুভূতি, হাজারো স্বপ্ন, নতুন কিছুর আশায় তীব্র আশা, আর সব কিছুর মুগ্ধতা। মনে যে আজ নতুন করে রং লেগেছে। হিমেল বাতাসে প্রেম প্রেম গন্ধ ছড়িয়েছে। তাই তো এমন নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় হচ্ছে। নতুন নতুন স্বপ্ন মন গহীনে উকি মারছে। হঠাৎ কিছু মনে পড়তে গুটি গুটি পায়ে রুমের দিকে আলমারি থেকে একটা ডায়েরি বের করলো। নীল রঙের ডায়েরি। এতে জুড়ে আছে হাজারো ক্লেশ বাক্য, বন্দি খাঁচার কষ্টের স্মৃতি, আর দুই এক ফোঁটা শুকানো অমূল্য চোখের পানির ছাপ। আজ এই ডায়েরিতেই নিজের নতুন অনুভূতির পূর্ণ কথা লিখতে ইচ্ছে করছে মেঘলার। তাহলে কোনো একাকিত্ব বা সুখের সময় সুখ দুঃখ মিশ্রণ ডায়েরিটা পরে নিজের মন জুড়াবে। কিন্তু সত্যি কি কখনো সুখের সময় আসবে, নাকি দুঃখে ভরা থাকবে জীবনটা? সকাল 8টা বাজে সবে। মেঘলা অহনা দুজনেই বের হলো নিজ নিজ গন্তব্যে উদ্দেশ্যে। মেঘলাকে হসপিটালের সামনে নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিজের অফিসের উদ্দেশ্যে রওনা দিল অহনা। 2-3 দিন যাবৎ মনটা ভালো নেই। এ মন ভালো না থাকার কারণ নিজেও কাজে অজানা। অহনার আজকাল নিজেকে অচেনা লাগে। বেশ কিছু পথ আসতেই জ্যাম থাকায় থেমে যায় গাড়ি। এবার পড়ল মহাবিপদে। এখন আগের যাবে কি করে? আজ তো ইম্পর্টেন্ট কাজ রয়েছে। আজই জ্যাম। পেছনে দুই একটা রিক্সা ছাড়া বড় গাড়ি আসেনি, তাই রিক্সাগুলো সরাতে বলল। গাড়ি আবার ইউটার্ন মেরে অন্য পথ দিয়ে ড্রাইভ করতে শুরু করলো। কিছু দূর যেতেই আবার গাড়িটা থেমে যায়। বিরক্ত হয় অহনা। আজকের দিনটা ভালো না, নয়তো এত বাধা কেন? আজ নির্ঘাত চাকরিটা যাবে। 2বার স্টার্ট দিল, কিন্তু স্টার্ট হলো না। নামলো গাড়ি থেকে, নেমে চেক করে দেখে গাড়িটা খারাপ হয়ে গেছে, যা ও নিজে ঠিক করতে পারবে না। এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকে পেল না। নিজের ওপর রাগ হচ্ছে অহনার। কি করবে এখন? এখানে দাঁড়িয়ে আছি কেন? হঠাৎ চিরচেনা পুরুষানালিত কণ্ঠে পেয়ে পিছনে তাকায় অহনা। রাজ দাঁড়িয়ে আছে। অতি ফর্সা চেহারা, লাল হয়ে আছে চেহারার কিছুটা রাগের ছাপ। রেগে ছিল কি কোনো কারণে? কিন্তু কার ওপর? অহনা চোখ ফেরালো। অন্য পুরুষের বুঝি এমন করে দেখতে হয়? অন্য ঘোর অন্য করে ফেলল। ইতস্তত হয়ে বলল, গাড়িটা নষ্ট হয়ে গেল এখানে এসে। তুই এখানে? রাগ গম্ভীর মুখে বলল, গুরুত্বপূর্ণ কাজ ছিল, কিন্তু এখানে দিয়ে কোথায় যাচ্ছিস? অহনা কিঞ্চিত বিরক্ত সুরে বলল, অফিসে যাচ্ছিলাম, কিন্তু এখানে এসে গাড়িটা নষ্ট হয়ে গেল।
রাজ বিনিময়ে বলল, চল ড্রপ করে দিচ্ছি। অহনা কিছুতেই যাবে না, এই ছেলের সাথে আর মুখের ওপর নাও করতে পারছে না, তাই আমতা আমতা করে বলল, আমি একাই। অহনাকে মাঝ কথায় থামিয়ে দেয় রাজ। তারপর নিজের শক্ত কণ্ঠে বলে, আমি পারমিশন নেইনি, অর্ডার করছি, চল। গাড়িতে উঠল গাড়িতে অহনা, ফ্রন্ট সিটে বসলো রাজ। উঠে ড্রাইভিং সিটে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, এড়িয়ে চলছিস কেন আমায়? পাল্টে গেলি কেন অহনা? আগে তো সব ঠিক ছিল। আমি ইউকে যাওয়ার আগে আসতে বললাম, এয়ারপোর্টে আসতে বললাম তোকে, আসলি না কেন? এমন করছিস? দোষ কি আমার? কিছু করছি আমি? কিছু বলল না অহনা, দীর্ঘশ্বাস ছাড়ল। দুজনের মাঝে এখন নীরবতা কাটিয়ে স্মুথ কণ্ঠে অহনা বলে, বিয়ে করিসনি কেন? শক্ত হয়ে উঠল রাজের চেহারা, রাগের কপালে রক নীলচে হয়ে আসলো। রাগের কারণ বুঝলো না অহনা, তবু জিজ্ঞেস করল, উত্তর দিলি না কেন যে? মৃদু কণ্ঠে রাজ বলে, পাখি ছন্নহারা হয়ে গেছে, অনেক দিন মুক্ত থেকেছে তো, নতুন পাখনা গজিয়েছে, পাখিকে আবার খাঁচায় বন্দি করবো যে, খাঁচা থেকে বের হওয়ার মুশকিল হয়ে পড়বে। এবার শুধু হাতের মুঠে আনাটা বাকি। তারপর এইটুকু বলে অহনার দিকে তাকিয়ে বাঁকা হাসল রাজ। অহনার অবাক নয়নে ঢ্যাপ ঢ্যাপ করে তাকালো রাজের দিকে। বোধগম্য হলো না রাজের কথা কিছু। কি বলল এই ছেলে? অদ্ভুত রহস্য নিয়ে ঘুরে এই ছেলেটা তো বড়ই অদ্ভুত।